তোর কাছে কিছু টাকা হবে? আমার ওষুধ শেষ হয়ে গিয়েছে, সেগুলো কিনে আনতে হবে। সেই সাথে অবনীর স্কুলের বেতনটাও দিতে হবে। কালকে তো স্যার বলেই দিয়েছে, যাদের বেতন বাকি আছে তারা বেতন নিয়ে স্কুলে আসবে। আম্মু, তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। এখনো কোনো টিউশনির মাস হয়নি, তাই টাকা পাওয়া খুব মুশকিল হয়ে যাবে। আমি জানি তোর অনেক কষ্ট হচ্ছে। আজকে তোর বাবা বেঁচে থাকলে তোর কষ্ট হতো না, তুইও বাকি সব ছেলেদের মতো আনন্দ করে দিন কাটাতে পারতি। কিন্তু আমাদের কি ভাগ্য দেখ। আম্মু, তুমি সেই সব কথা বলো না তো, সেগুলো বলে কোনো লাভ হবে না, শুধু শুধু সময় নষ্ট। আমার টিউশনির সময় হয়ে যাচ্ছে, পরে কথা বলবো। এবং টাকা নিয়ে চিন্তা করবে না, আমার টাকা পেলেই তোমাকে পাঠিয়ে দেবো। আচ্ছা, বাড়ি আসবি কবে? বাড়িতে যাব কিভাবে? সেখানে গেলে পেটে ভাত জুটবে না। তুই বাড়ি ফিরে আয়, এই শহরে তোকে থাকতে হবে না। আমি এমন টাকা চাই না যেটাতে তোকে দেখতে পাবো না। বাড়ি গিয়ে কি করব? এখন শহরে আছি, ফলে টিউশনি করে তোমাকে টাকা পাঠাচ্ছি এবং নিজে পড়াশোনা করছি। গ্রামে গেলে তো চাষ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আচ্ছা, পরে কথা বলবো, টিউশনিতে যাওয়ার সময় হয়ে গিয়েছে, ভালো থেকো। কলটা কেটে দিলাম, ফোনটা পকেটে রেখে হাঁটা দিলাম টিউশনি করানোর জন্য। আমার টাকা দরকার, প্রচুর টাকা দরকার। আম্মুর ওষুধ শেষ হয়ে গিয়েছে, ছোট বোনের স্কুলের বেতন দিতে হবে, নিজের হোস্টেলের ভাড়া দিতে হবে, আরও কত কি। আমি সাজ্জাদ কেয়ার, বর্তমানে ঢাকায় থাকি। এইচএসসি পরীক্ষা শেষ করে ভার্সিটিতে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছি। পরিবার বলতে শুধু আম্মু এবং ছোট বোন। পরিবারের একমাত্র আয়ের উৎস বাবা ছিল, তিনি 2 বছর আগে মারা গিয়েছেন। তারপর থেকে পরিবার চালানোর দায়িত্ব আমার উপর এসে পড়ে। নিজের বাড়িতে থেকে পরিবার চালানো সম্ভব ছিল না, তাই বাবার মৃত্যুর পর ঢাকায় চলে আসি। এখানে এসে হোস্টেলে উঠি, একটা কলেজে ভর্তি হই এবং হোস্টেলে কয়েকজন বন্ধুর সাহায্যে 3টা টিউশনি নিয়েছিলাম। সেটা থেকে যা পাই তার কিছুটা আম্মুকে দিতাম এবং নিজে চলতাম। আজ 2 বছর পেরিয়ে গিয়েছে, এই শহরে এসেছি। 2 বছরে মাত্র একবার বাড়িতে গিয়েছিলাম। বাড়িতে গিয়ে থাকবো কিভাবে? কাজ না করে বাড়িতে বসে থাকলে কারো ভাগ্যে খাবার জুটবে না, তাই বাড়িতে যাই না। এখন যে বাসায় টিউশনি করাতে যাচ্ছি সে বাসার মালিক অনেক ভালো মানুষ। ওনাদের মেয়ে ক্লাস 9-এ পড়ে, আমি ওনার মেয়েকে 6 থেকে পড়িয়ে আসছি। আমার পড়ানো দেখে ওনারা আমাকে আরও 3টা টিউশনি ধরিয়ে দিয়েছে, আর একটা আমি নিজে ঠিক করেছি। এখন মোট 7টা টিউশনি করাই। সেটা থেকে যা হয় তা দিয়ে আমাদের ভালোই চলে যায়। ছাত্রী বাসার দরজার কাছে দাঁড়িয়ে কলিং বেল বাজালাম। একটু পর বাসার কাজের লোক দরজা খুলে দিল। আমি ভেতরে প্রবেশ করে পড়ার টেবিলে গেলাম। একটু পর আমার ছাত্রী এলো, তাই ওকে পড়ানো শুরু করলাম। পড়াচ্ছিলাম এবং এর ফাঁকে ফাঁকে আন্টিকে খুঁজছিলাম। এই বিষয়টা আমার ছাত্রী লক্ষ্য করেছে। ছাত্রীর নাম সুমাইয়া। স্যার, আপনি কি কাউকে খুঁজছেন? না, কাউকে খুঁজছি না তো, কিছুটা হকচকিয়ে গিয়ে। সত্যি কথা বলুন, আমি সে প্রথম থেকে দেখছি আপনি যেন কাকে খুঁজছেন। তেমন কিছু না, তুমি পড়ায় মনোযোগ দাও। সুমাইয়া কিছুটা সন্দেহ নিয়ে পড়া শুরু করলো। পড়ানো শেষ করে আমি টেবিল থেকে উঠে আসতে যাব, এমন সময় সুমাইয়া বলল, আপনি উঠবেন না, বসে থাকুন, আমি একটু পর আসছি। আমার অন্য জায়গায় টিউশনি আছে, সেখানে যেতে হবে। মাত্র 2 মিনিট লাগবে, আমি আম্মুর কাছে যাব এবং আসব। আমি কিছু বলার আগে সুমাইয়া চলে গেল। একটু পর হাতে কিছু টাকা নিয়ে এসে বলল, আপনার বেতনটা নিয়ে যান, সকালে আম্মুর কাছ থেকে নিয়ে রেখেছিলাম আপনাকে টিউশনে শেষে দেব বলে। আমি কিছু না বলে হাসি মুখে টাকাগুলো নিয়ে বাসা থেকে বের হয়ে এলাম। তারপর বিকাশের দোকানে গিয়ে আম্মুর বিকাশে টাকাগুলো পাঠিয়ে দিলাম। সুমাইয়া বোধহয় আমার মুখ দেখে বুঝতে পেরেছিল যে আমার টাকা দরকার, তাই আজকে বেতনটা দিয়ে দিল। তাতে আমার ভালোই হয়েছে, ঔষধ এবং স্কুলের বেতনের টাকা ম্যানেজ হয়ে গেল। চারদিকে সন্ধ্যা নামছে, এখনও 3টা টিউশনি বাকি আছে। আমি দুপুর 3টা থেকে টিউশনি করানো শুরু করি, এতে যতক্ষণ লাগে লাগুক। শেষ করে হোস্টেলে যাই। সবগুলো টিউশনি শেষ করে হোস্টেলে ফিরতে ফিরতে রাত 10টার কাছাকাছি বেজে গেল। তাই দেরি না করে ডিনার করে ঘুমিয়ে গেলাম, কারণ সকালে ভার্সিটি অ্যাডমিশনের জন্য কোচিং আছে। পরের দিন সকালে ঘুম হঠাৎ করে ভেঙে গেল। এমনটা প্রায় হয়, মাঝে মাঝে মধ্যরাতে ঘুম ভেঙে যায় আর ঘুম আসে না। বালিশের ফাঁক থেকে মোবাইলটা বের করে টাইম দেখলাম সকাল 7:30 বাজে। 9টা থেকে কোচিং। তাড়াতাড়ি করে গোসল করে রেডি হতে হবে। কোচিং হোস্টেল থেকে অনেকটা দূরে, যেতে 10 থেকে 15 মিনিটের মতো লাগবে।
তাই আর দেরি না করে ওয়াশরুমে গিয়ে গোসল করে নিলাম। তারপর রেডি হয়ে কোচিংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি সাধারণত সকালে নাস্তা করি না, নাস্তা করার টাকাগুলো বাঁচিয়ে রেখে অন্য কাজে লাগাই। কোচিং শুরু হওয়ার 20 মিনিট আগে কোচিংয়ে এসে গিয়েছি। আমি সহ 4-5 জন কোচিংয়ে এসেছে। ক্লাস শুরু হবে 9টার দিকে। ব্যাগটা নিয়ে ক্লাসরুমে রেখে দিয়ে মাঠে চলে এলাম। হঠাৎ করে ফোনটা বাজতে লাগলো। ফোনটা বের করে দেখলাম আম্মু কল করেছে। রিসিভ করতে আম্মু বলা শুরু করলো, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। কেমন আছিস? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? ঔষধ কিনেছো কি? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, কালকে সন্ধ্যেবেলায় ওষুধ কিনে এনেছি। অবনীর স্কুলের বেতন দিয়েছো? হ্যাঁ, আজ সকালে বেতন সহকারে পাঠিয়ে দিয়েছি। ভালো করেছো। সকালে নাস্তা করেছিস? আমি মনে মনে বললাম, এখন যদি না বলি আম্মু মন খারাপ করবে, এটা নিশ্চিত। মিথ্যা বলে কাটিয়ে দিতে হবে। হ্যাঁ আম্মু, আমি নাস্তা করে কোচিংয়ে এসেছি। তোমরা নাস্তা করেছো? হ্যাঁ করেছি। তোর কোচিং বোধহয় শুরু হবে। যা তুই ক্লাস করে আয়, পরে আবার কথা হবে। ঠিক আছে, কলটা রাখলাম তাহলে। ঠিক আছে। আমি কলটা কেটে দিলাম। পৃথিবীতে এই দুজন মানুষ ছাড়া আমার আপন কেউ নেই। দিন শুরুতে বা শেষের দুজনের সাথে কথা বললে মনটা ভালো হয়ে যায়। দুজন বললে ভুল হবে, কারণ অবনীর সাথে খুব কম কথা হয়, আম্মুর সাথে খুব বেশি পরিমাণে কথা হয়। 9টা বাজতে 5 মিনিটের মতো বাকি আছে। এর মধ্যে অনেক স্যার চলে এসেছে, যে যার ক্লাসের দিকে যাচ্ছে। আমিও মাঠে দাঁড়িয়ে না থেকে ক্লাসরুমে প্রবেশ করলাম। স্যার এখনও আসেনি, তার সময় হলে তিনি চলে আসবেন। আমার জীবনে বন্ধু বলতে কয়েকজন ছিল, কিন্তু সময় পরিবর্তনের সাথে সাথে তাদের অবহেলা বেড়ে গেল। তারপর কথাই বলা বন্ধ হয়ে গেল। তারপর থেকে তাদের কোনো খোঁজ নেই। আমিও নতুন করে কারোর সাথে বন্ধুত্ব করতে যাইনি। একা থাকতে বেশি পছন্দ করি। হোস্টেলে কয়েকজন রুমমেটও আছে, ওদের সাথেও প্রয়োজন ছাড়া কথা বলি না। তখনই ক্লাসে স্যার প্রবেশ করলো, হাতে নোটিশ বুক। হয়তো আজকে কিছু নোটিশ দিবে। হ্যাঁ, যেটা ভেবেছিলাম সেটাই। স্যার বুকটা ওপেন করে পড়া শুরু করলেন। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী 4 তারিখ শনিবার সকাল 10 ঘটিকায় আপনার কাঙ্ক্ষিত ভার্সিটিতে ভর্তির পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই আমাদের কোচিং আগামী 3 তারিখ পর্যন্ত কার্যকর হবে। তারপর আপনাদের ক্লাস বন্ধ হয়ে যাবে। ধন্যবাদ। কথাগুলো বলে স্যার বুকটা রেখে দিয়ে ক্লাস করানো শুরু করে দিল। আমি মনে মনে ভাবছিলাম, আজকে 28 তারিখ, বলতে গেলে আর মাত্র 6-7 দিনের মতো বাকি আছে। এই কয়েকদিনে খুব ভালোভাবে প্রস্তুতি নিতে হবে, নাহলে সব পরিশ্রমে ব্যর্থ হয়ে যাবে। চিন্তা ভাবনা শেষ করে ক্লাসে মনোযোগ দিলাম। সকল ক্লাস শেষ করে কোচিং থেকে হোস্টেলে ফিরে এলাম। তারপর পড়তে বসলাম, কারণ সামনে এক্সাম। আমাকে সফল হতেই হবে। ঢাকা ভার্সিটিতে আমাকে চান্স পেতেই হবে। দুপুর পর্যন্ত পরে লাঞ্চ করলাম। তারপর কিছুক্ষণ ঘুমিয়ে নিয়ে 3টার দিকে বেরিয়ে পড়লাম টিউশনি করানোর জন্য। এভাবে কোচিং টিউশনি করিয়ে কেটে গেল 6 দিন। আজকে সকাল 10টায় এক্সাম, তাই ভোর রাতে ঘুম থেকে উঠে পড়া শুরু করে দিয়েছি। প্রস্তুতি অনেক ভালো, চান্স পেয়ে যেতে পারি। ভার্সিটি হোস্টেলের কাছে হওয়ায় 9টা 15-এর দিকে বের হলাম। তারপর পায়ে হেঁটে ভার্সিটির গেটের সামনে গেলাম। গেট দিয়ে ভার্সিটির ভেতরে প্রবেশ করে দেখলাম অনেক শিক্ষার্থী ভিড় জমিয়েছে। এত মানুষ পরীক্ষা দিতে আসবে এটা আমার জানা ছিল না। সবার গায়ে দামি দামি কাপড় চোপড়, আর আমার গায়ে নর্মাল জামা কাপড়। বেশিরভাগ মানুষের খেয়াল আমার দিকে, কি দেখছে সেটা বুঝতে পারছি না। তাদের তাকানোর দিকে খেয়াল না করে নিজের সিট নম্বর খুঁজে বসে পড়লাম। ঠিক 10টার দিকে এক্সাম শুরু হলো। এক্সাম শেষ করে হোস্টেলে ফিরে এলাম। তারপর ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিলাম। এক্সামের রেজাল্ট 3 দিন পর জানিয়ে দেওয়া হবে এবং আগামী সপ্তাহ থেকে ক্লাস। প্রতিদিনের মতো দুপুর 3টার দিকে হোস্টেল থেকে টিউশনি শেষ করে এক এক করে সকল টিউশনি শেষ করতে করতে রাত 10টা বেজে গেল। রাত 10টার দিকে টিউশনি শেষ করে হোস্টেলে যাচ্ছিলাম, এমন সময় আমার ফোনটা বেজে উঠলো। প্যাকেট থেকে বের করে দেখলাম অবনী ফোন করেছে। রিসিভ করতে ওপাশ থেকে বলা শুরু করলো, ভাইয়া কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আমি ভালো আছি। বাইরে আছিস নাকি? গাড়ির আওয়াজ পাচ্ছে। হ্যাঁ, টিউশন নিয়ে শেষ করে হোস্টেলে ফিরছি। তোকে না বলেছে রাতের বেলা বাইরে ঘোরাঘুরি করবি না, কিন্তু তুই তো আমার কথা শুনিস না। কি করব বল, বাধ্য হয়ে করা লাগছে। আর রাতে বাইরে থাকলে আমার কিছু হবে না। তবুও সাবধানে থাকবি। বাড়িতে আসবি কবে? দেখি কবে যেতে পারি। এবার একটু আয়, অনেকদিন হয়ে গিয়েছে তোকে দেখি না।
এবার একটু ছুটি নিয়ে আয়। এই বিষয়ে পরে কথা বলবো, আগে বল তোর পড়াশোনা কেমন চলছে? ভালো করে পড়াশোনা কর, সামনে বড় পরীক্ষা, রেজাল্ট ভালো করা চাই। আমি সম্পূর্ণ চেষ্টা করব রেজাল্ট ভালো করার জন্য। এখন বাকিটা আল্লাহর হাতে, তিনি যা করবেন ভালোর জন্যই করবেন। আচ্ছা, এখন তাহলে রাখি, পরে কথা হবে। আচ্ছা, ভালো থাকিস। আমি আর কিছু না বলে কলটা কেটে দিলাম। আজ অনেকদিন পর অবনীর সাথে কথা বললাম, অনেক ভালো লাগলো। কথা বলতে বলতে হোস্টেলের সামনে চলে এসেছি। হোস্টেলের গেট রাত 10টা পর্যন্ত খোলা থাকে, তারপর বন্ধ করে দেওয়া হয়। কিন্তু আমি 10টা থেকে 10টা 15-এর ভেতরে হোস্টেলে প্রবেশ করে ফেলি। বাইরে দাঁড়িয়ে না থেকে ভেতরে প্রবেশ করলাম, তারপর ডিনার করে ঘুমিয়ে গেলাম। দেখতে দেখতে রেজাল্টের দিন চলে এলো। আমি চান্স পেয়ে গিয়েছি, আগামী শনিবার থেকে ক্লাস শুরু হবে। এখন খরচ অনেকটা বেড়ে গেল, বই কিনতে হবে, তারপর ভালো দেখে জামা কাপড় কিনতে হবে। অবশ্য জামা কাপড় আছে, কিন্তু বইগুলো বাধ্যতামূলক কেনা লাগবে, না হলে পড়ব কি দিয়ে? আমার কাছে কয়েক হাজার টাকা আছে, সেটা দিয়ে সব বই হবে কি না দোকানদারই ভালো জানে। আজকে মঙ্গলবার, আগামী শনিবার থেকে ক্লাস শুরু হবে, তার আগে সব ব্যবস্থা করতে হবে। এখনো একটা টিউশনির বেতন পাইনি, সেটা যদি পেয়ে যায় তাহলে বই কেনার টাকা ম্যানেজ হয়ে যাবে। কিন্তু ওনারা তো এত তাড়াতাড়ি টাকা দিবে না, ওনাদের বেতন দিতে দিতে 10 থেকে 12 তারিখ লেগে যাবে। এমন কোনো বন্ধু নেই যে তার কাছ থেকে টাকা ধার নিয়ে বই কিনবো। কি যে করব কিছুই বুঝতে উঠতে পারছি না। এত চিন্তা করে লাভ নেই, চিন্তা করলে সমস্যার সমাধান হয়ে যাবে না। পকেটে যে কয়টা টাকা আছে আপাতত ওই টাকা দিয়ে জরুরি বইগুলো কিনে নিয়ে আসবো। ঘড়িতে দুপুর 2টা বাজে, ডিনার করে বিছানায় শুয়ে আছি। 1 ঘন্টা পর টিউশনি করানোর জন্য বের হব, তাই এখন বিশ্রাম নিচ্ছি। 3টা বাজার সাথে সাথে হোস্টেল থেকে বের হয়ে গেলাম টিউশনি করানোর উদ্দেশ্যে। প্রতিদিনের মতো টিউশনি করিয়ে লাইব্রেরি থেকে বই কিনে নিয়ে হোস্টেলে ফিরলাম। প্রথমে ভেবেছিলাম যে টাকা আছে সেগুলো দিয়ে বই হবে না, কিন্তু আমার ধারণা ভুল। আর মাত্র একটা বই কিনলে সবগুলো বই হয়ে যাবে। কালকে সকালে ভার্সিটির প্রথম দিন এবং ক্লাস। জানি না কালকের দিনটা আমার কেমন যাবে, তবে আশা করছি সবকিছু ভালো কাটবে। সুন্দর একটা মুহূর্তে আশা নিয়ে রাতে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো পরের দিন সকালে, তাই বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। যাওয়ার সময় রাস্তার পাশে হোটেল থেকে সকালের নাস্তা করে নিলাম। আমি সাধারণত নাস্তা করি না, তবে আজকে করে নিলাম। নাস্তা করে নিয়ে আবার ভার্সিটির দিকে রওনা দিলাম। ভার্সিটি এসে ক্লাস খুঁজে একটা বেঞ্চে বসে পড়লাম। ক্লাসে অনেকে আমার দিকে তাকিয়ে আছে, কী কারণে তাকিয়ে আছে সেটা আমার অজানা। তুই এখানে বসে কি করছিস? ওঠ এখান থেকে। আমি মাথা নিচু করে বসেছিলাম, এমন সময় একটা মেয়েলি কণ্ঠ শুনতে পেরে মাথাটা তুললাম। আমার সামনে একজন মেয়ে দাঁড়িয়ে আছে, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি মেয়েটার দিকে তাকিয়েছিলাম। আমার এমনভাবে তাকানো দেখে বোধহয় মেয়েটা কিছুটা বিরক্ত হলো। কি হলো, এইভাবে তাকিয়ে আছিস কেন? এখান থেকে ওঠ। আমি উঠবো কেন? উঠবি না মানে? এটা আমার জায়গা, তুই কোন হিসাবে এখানে বসেছিস? কই, এখানে তো আপনার নাম লেখা নেই। তাহলে আপনি কিভাবে এটাকে নিজের জায়গা বলে দাবি করছেন? শুধু এখানে না, সারা ভার্সিটিতে আমার নাম লেখা আছে। শোন, আমি তোর সাথে কথা বলতে চাই না, তাই ওখান থেকে উঠে যা, না হলে অনেক খারাপ হবে। মেয়েটির সাথে আরো 2জন মেয়ে ছিল, বোধহয় ওরা মেয়েটার বান্ধবী হবে। আমি মেয়েটার সাথে কথা বলছিলাম দেখে মেয়েটা আমার ব্যাগটা নিয়ে পেছনে রেখে দিল, তারপর বলল, আজকের পর থেকে তোকে যেন এখানে না বসতে দেখি। এটা আমার জায়গা, এখানে আমি ছাড়া আর কেউ বসবে না। এখন যা, ভাগ। ভার্সিটিতে আজকে প্রথম দিন, তাই মেয়েটা মানে ইরার সাথে কোনো ঝামেলা করলাম না, চুপচাপ পেছনে এসে বসে পড়লাম। এই মেয়েটার জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে গালে কয়েকটা থাপ্পড় পড়ে যেত। আজকে কিছু বললাম না, কারণ একে তো মেয়েটাকে চিনি না, তার উপর ওর পরিচয় জানি না। তার সাথে ভার্সিটিতে প্রথম দিনই, তাই আমি চাই না আমাকে নিয়ে কোনো ঝামেলা তৈরি করুক। পেছনে একা একা বসে আছি, কারোর সাথে তেমন একটা কথা বলছি না, কেউ আমার সাথে কথা বলতে আসছে না। একটু পর স্যার ক্লাসে প্রবেশ করলো। প্রথম দিন হওয়ার কারণে আজকে তেমন ক্লাস হয়নি, সবার পরিচয় নিতে নিতে ক্লাস শেষ হয়ে গিয়েছে। সবগুলো ক্লাস শেষ করে ক্যাম্পাসের দিয়ে হাঁটছিলাম, এমন সময় কয়েকজন ছেলে আমাকে ওদের কাছে ডাকলো। আমি ওদের কাছে যাওয়ার পর ছেলেগুলোর ভেতরে একজন বলল, ভার্সিটিতে নতুন? হ্যাঁ, আজকে প্রথম দিন। নাম কি? মোহাম্মদ সাজ্জাদ। আমাদের চিনো? আমি এই ভার্সিটির কাউকে চিনি না। তোমার কোনো বন্ধু বান্ধবকে ডেকে নিয়ে এসো, তারা বলে দেবে আমরা কে। দুঃখিত, আমার কোনো বন্ধু বান্ধব নেই, আমি সবসময় একা থাকতে পছন্দ করি। ও আচ্ছা, তাহলে এখন যেতে পারো। আর কোনো সমস্যা হলে আমাদের বলবে। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ জানিয়ে সেখান থেকে চলে আসি।
ছেলেগুলোর সাথে মাঝে মাঝে দেখা হতো, কিন্তু কখনো কথা বলা হয়নি। এরা এখানকার সবচেয়ে বখাটে ছেলে, তবে এরা মেয়েদেরকে প্রচুর সম্মান করে। এরা কখনো কোনো মেয়েকে ডিস্টার্ব করেনি, অথচ আজ এদের উপাধি বখাটে ছেলে। ছেলেগুলো আমার সিনিয়র। ওদের সাথে কথা শেষ হলে আমি গেটের দিকে যেতে থাকলাম। হোস্টেলে ফিরে যেতে হবে, তাই গেট দিয়ে বের হয়ে রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম। এমন সময় একটা গাড়ি একদম আমার কাছ দিয়ে চলে গেল। গাড়িটা ভার্সিটির ভেতর থেকে বের হয়েছে, আর একটু হলে আমাকে ধাক্কা মেরে দিয়ে চলে যেত। কিন্তু গাড়ির ভেতরে কি তাকে দেখার খুব ইচ্ছে হলো, তাই বললাম, গাড়ি চালাতে না জানলে গাড়ি নিয়ে ভার্সিটিতে আসিস কেন? কথাগুলো বোধ হয় যে গাড়ি ড্রাইভ করছিল সে শুনতে পেরেছিল, তাই কথা শেষ হওয়া মাত্রই গাড়ি থামলো। গাড়ি কে ড্রাইভ করছে সেটা আমি জানি না, তবে এখন জেনে যাব। আমি গাড়িটার দিকে তাকিয়ে আছি। গাড়ির দরজা খুলে ইরাকে নামতে দেখলাম। ইরা হলো সেই মেয়েটা যার সাথে ক্লাসে সিট নিয়ে সমস্যা হয়েছিল। ইরা রাগে একটা ভাব নিয়ে এসে আমার সামনে দাঁড়ালো। কোনো কিছু না বলে আমার গালে থাপ্পড় দিয়ে বলতে লাগলো, তোকে কে বলেছে যে আমি গাড়ি চালাতে জানি না? আমাকে তোর মতো বোকা ভেবেছিস নাকি যে গাড়ি চালাতে পারবো না? আমি ইচ্ছা করে তোর সাথে অমন করেছি, মনে করেছিলাম তোর সাথে ধাক্কা লাগবে, কিন্তু তার কিছুই হলো না। তোর কপাল অনেক ভালো, যার জন্য বেঁচে গেলি। এটা বলে ইরা চলে যেতে লাগলো। ইরার এমন ব্যবহারে নিজেকে চুপ রাখতে পারলাম না। পেছন থেকে ইরাকে ডাকলাম, সে আমার কাছে এসে দাঁড়ালো। এবার কোনো কিছু না ভেবে কষে ইরার গালে একটা থাপ্পড় মেরে দিলাম আর বললাম, অনেকক্ষণ ধরে তোর এমন ব্যবহার দেখছি, কিন্তু কিছু বলছিলাম না, তবে এখন বলবো, কিসের এত অহংকার করিস তুই? তোর এইরকম অহংকারের আমার কাছে কোনো মূল্য নেই। আর আমি তোর কি করেছিলাম যে আমাকে ধাক্কা মারতে চেয়েছিলি? ভেবেছিলাম আজকে প্রথম দিন, কারোর সাথে ঝামেলা করব না, কিন্তু সেটা হলো না। তোর সাথে একটা সমস্যা হয়ে গেল। তোকে কেন মারতে চেয়েছিলাম সেটা আস্তে আস্তে জানতে পারবি। হ্যাঁ, তো চিন্তা করিস না। আর আমাকে থাপ্পড় দিলি না, এটার জন্য খুব ভয়াবহ শাস্তি তোর জন্য অপেক্ষা করছে, শুধু দেখতে থাক। হ্যাঁ দেখবো। জীবন চলার পথে তোর মতো অনেক ফাপড়বাজ লোক আসবে, তাদের থেকে নিজেকে কিভাবে ঠিক রাখতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। ইরা আমার কথার কোনো উত্তর দিল না, রাগে চোখ বানিয়ে গাড়িতে গিয়ে বসলো। আমিও ইরাকে পাত্তা না দিয়ে হোস্টেলের দিকে যেতে লাগলাম। ভেবেছিলাম আজকে কোনো প্রকার ঝামেলা করব না, কিন্তু বেয়াদব মেয়ে ইরার জন্য সেটাও হলো না। শেষমেশ ওর সাথেই সমস্যা হলো। আমি জানি না সে আমাকে কিসের ভয় দেখায়, যার ভয় দেখাক না কেন আমি আমার মতো করে এগিয়ে যাব। ইরার মতো মেয়ে মাঝপথে কাটা হতে আসবেই, ওকে নিয়ে থাকলে হবে না। চিন্তা ভাবনা করতে করতে হোস্টেলে চলে এলাম। ব্যাগটা নিজের জায়গায় রেখে খাটের উপর বসে বিশ্রাম নিচ্ছিলাম। এমন সময় আমার রুমমেট ছোট ভাই সুজন বলল, ভাইয়া, আপনার গালে 5 আঙ্গুলের দাগ হয়ে আছে কিসের জন্যে? কথাটা শুনে আমি কিছুটা অবাক হলাম। আমার বুঝতে বাকি থাকলো না সে কিসের কথা বলছে। আমি জানি না। এটা শুনে সুজন আর কিছু বলল না। আমি খাটের উপর বসে না থেকে ওয়াশরুমে চলে গেলাম। আয়নাতে গাল দেখলাম, হালকা করে 5 আঙ্গুলের দাগ দেখা যাচ্ছে। সেদিকে বেশি মনোযোগ না দিয়ে ফ্রেশ হয়ে বের হয়ে এলাম। আমি ভালো করে জানি ইরার গালেও আঙ্গুলের দাগ বসে গেছে, কারণ আমি অনেক জোরেই মেরেছি। এটা থেকে দাগ হয়েছে এটা একদম নিশ্চিত। আজকে বাকি দিনটা টিউশনি করিয়েই কেটে গেল। পরের দিন সকালে ভার্সিটিতে গেলাম। ক্লাসের দিকে যাচ্ছিলাম, এমন সময় ইরা সহ কয়েকজন মেয়ে আমার পথ আটকে দাঁড়ালো এবং বলল, কি ব্যাপার, এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছিস? আমাদের সাথে একটু কথা বলা যাক। কালকে থাপ্পড় দিয়েছিলে, তার রিটার্ন গিফট নিয়ে যা। আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই, আমার পথ ছেড়ে দাঁড়ান, ক্লাসে লেট হয়ে যাচ্ছে। হঠাৎ করে একটা ছেলে এসে আমাদের মাঝে প্রবেশ করলো। ছেলেটা আমার দিকে একবার তাকিয়ে ইরাকে বলল, আপু, ছেলেটা তোমার ব্যাপারে কিছু জানে না, তাই এমন করছে। আমি ছেলেটাকে সব কিছু বুঝিয়ে বলবো, এরপর থেকে তোমার সাথে কথা বলতে আসবে না। ঠিক আছে, ভালোভাবে বুঝিয়ে বলবে, কেমন? ছেলেটা আমাকে ইরাদের সামনে থেকে নিয়ে ক্লাসে চলে এলো। তুমি কি পাগল? ওদের সাথে লাগতে গিয়েছো কেন? তুমি কি ইরার পরিচয় জানো? না, কে ইরা? ইরা হলো এই ভার্সিটির সভাপতির মেয়ে। সভাপতি হওয়ার সাথেও অনেক বড় একজন বিজনেসম্যান। তাই তো বলি, ইরা এত কিসের অহংকার দেখিয়ে চলে। হ্যাঁ, তাই তো কেউ ইরার সাথে ভালোভাবে কথা বলে না। এবং ইরার আশেপাশে যে সকল মেয়েগুলোকে দেখো, ওরা সবাই টাকার পাগল। ওরা টাকার জন্য ইরার পিছনে পড়ে থাকে। সেটা আর বলা লাগবে না, যে কেউ দেখলেই বুঝবে। তুমিও ইরার সাথে বেশি কথা বলো না, বললে তোমার সমস্যা হবে। আচ্ছা, তাহলে চলো ক্লাসে যাই। তারপর আমি এবং ছেলেটা ক্লাসে প্রবেশ করলাম। আজকে একদম লাস্ট বেঞ্চে গিয়ে বসলাম। আমার সাথে ছেলেটাও বসেছে। আমার নাম শাহিদ, তোমার নাম কি?
আমার নাম সাজ্জাদ। ও, আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমি, আম্মু এবং ছোট একটা বোন। তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমারও সেম কাহিনী। আমরা কি বন্ধু হতে পারি? পারি। তাহলে কিন্তু তুই করে বলতে হবে। ঠিক আছে, বলবো। ক্লাস শেষে আমরা আরো কয়েকজন বন্ধু আছে, ওদের সাথে তোর পরিচয় করিয়ে দেব, কেমন? ওকে, দিস। তখন ক্লাসে স্যার প্রবেশ করলো, তাই আর কোনো কথা হলো না। স্যার আসার কিছুক্ষণ পর ইরা ক্লাসে প্রবেশ করলো, তবে স্যার তাকে কিছু বলল না। আস্তে আস্তে সবগুলো ক্লাস শেষ হয়ে গেল, তাই সাইদের সাথে ক্লাস থেকে বের হলাম। এখন ক্যাম্পাসের বটগাছের নিচে সাইদের সাথে দাঁড়িয়ে আছি। সাইদ ও বন্ধু বান্ধবের জন্য অপেক্ষা করছে। একটু পর 3 জন মেয়ে এবং 2 জন ছেলে এসে সাইদের পাশে দাঁড়ালো। তখন সাইদ এক এক করে সবাইকে দেখিয়ে বলল, এরা হলো আমার বন্ধু, রিফা, লিজা, তানহা, আসিফ, আকাশ, আরও হলো সাজ্জাদ। তখন মেয়েগুলোর ভেতরে থেকে তানহা বলে উঠলো, তুমি সেই ছেলেটা না যে কালকে ইরাকে থাপ্পড় দিয়েছিলে? আমি মাথা নেড়ে হ্যাঁ জানালাম। এরা তোমাকে কিছু বলে নেই? কি বলবে, কালকে ওর নিজের দোষের জন্য থাপ্পড় খেয়েছে। এটা বলে আমি পেছনের দিকে তাকালাম, দেখলাম ইরা রাগি চোখে নিয়ে এগিয়ে আসছে আমার দিকে। আমার কথা শুনে ফেলেছে নাকি? সাইদের দিকে তাকালাম, সেও কিছুটা অবাক হয়ে ইরার দিকে তাকিয়ে আছে। এতক্ষণে ইরা আমার একদম সামনে চলে এসেছে, চোখে অনেকটা রাগী ভাব। আপনারা আমাকে নিয়ে সমালোচনা করছেন নাকি? সেই রকম কিছু না, আমরা এমনি দাঁড়িয়ে গল্প করছিলাম। কিন্তু তুমি এখানে কেন? আমার গাড়ি নিতে এসেছিলাম, তোমরা আমার গাড়ির সামনে দাঁড়িয়ে আছো। আমি ইরার গাড়ির সামনে থেকে একটু দূরে সরে এসে দাঁড়ালাম। আমার সাথে বাকি সবাইও এলো। মেয়েটা কোনোদিনও ঠিকমতো গাড়ি পার্কিং করে না। তোর কপাল অনেক ভালো যে ইরা তোর কথা শুনতে পায়নি। যদি শুনে ফেলতো তাহলে সমস্যা হয়ে যেতে পারত। কি সমস্যা হতো সেটা একটু বল। কি যে হতো সেটা আমরা নিজেরাও জানি না। থাক, এইসব বিষয়ে কথা বলা বাদ দে, আমার দেরি হয়ে যাচ্ছে, হোস্টেলে ফিরতে হবে। ঠিক আছে, যা, কালকে ভার্সিটিতে দেখা হবে। তারপর আমি সবাইকে বিদায় জানিয়ে হোস্টেলে ফিরে এলাম। ফ্রেশ হয়ে বিছানায় শুয়েছিলাম, এমন সময় আম্মু ফোন, তাই কলটা রিসিভ করে ওনার সাথে কিছুক্ষণ কথা বলে আবার ফোনটা রেখে দিলাম। প্রতিদিনের মতো আজকেও টিউশনি করাতে বের হলাম। যখন সুমাইয়াকে পড়িয়ে টেবিল থেকে উঠতে যাব, এমন সময় সুমাইয়ার আম্মু আমার কাছে এসে বললেন, বসো, তোমার সাথে জরুরি কথা আছে। জি বলুন, কি বলবেন? আমার এক আত্মীয় এসেছে, এই শহরে ওনার একটা ছেলে আছে, ক্লাস 5-এ পড়ে। তুমি কি তাকে পড়াতে পারবে? দুপুর 2টা থেকে কি পড়তে পারবে? তুমি যখন সময় দিবে সে তখনই পড়তে পারবে, তাই সময় নিয়ে কোনো সমস্যা হবে না। আচ্ছা, তাহলে তাকে বলে দিন দুপুর 2টা থেকে পড়াবো। তাদের সাথে সবকিছু ফাইনাল করে আমাকে জানিয়ে দিন, তাই হবে। তাহলে আজকের মতো আসি। সুমাইয়ার আম্মুর উত্তরে অপেক্ষা না করে ওখান থেকে বের হয়ে অন্য বাসায় চলে গেলাম টিউশনি করাতে। আমার অবসর সময়গুলো কেটে যায় এভাবে টিউশনি করাতে। অন্য ছেলেদের মতো ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়ে সময় কাটাতে একদম ভালো লাগে না। রাত 10টায় টিউশনি শেষ করে হোস্টেলে ফিরে ডিনার করে ঘুমিয়ে গেলাম। সকালে ভার্সিটি, দুপুরে থেকে রাত পর্যন্ত টিউশনি, এটা আমার প্রতিদিনের রুটিন হয়ে গিয়েছে। সকালে ঘুম ভাঙলো ফোনের অ্যালার্মে। বিছানা ছেড়ে ফ্রেশ হলাম, তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম ভার্সিটির দিকে। ভার্সিটির গেটের কাছাকাছি এসে দেখলাম সাইদ দাঁড়িয়ে আছে। আমাকে দেখতে পেয়ে আমার কাছে এসে বলল, ভার্সিটি যাবি না? হ্যাঁ, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? এমনি দাঁড়িয়েছিলাম, দেখলাম অনেক সময় আছে, আস্তে আস্তে ভার্সিটিতে প্রবেশ করব। তার দরকার নেই, চল এভাবে যাব। আমরা ভার্সিটির গেট থেকে বেশি দূরে ছিলাম না, আমাদের লোকেশন থেকে 1 মিনিটের রাস্তা। ভার্সিটির ভেতরে প্রবেশ করে দেখলাম আমাদের বাকি বন্ধুগুলো আগে থেকে চলে এসেছে। ক্লাস শুরু হতে এখনো 20 মিনিটের মতো বাকি আছে, তাই সবাই গিয়ে ক্যাম্পাসে একটা গাছের নিচে বসলাম। তোমার ব্যাপারে তো ভালো করে কিছুই জানতে পারলাম না, নিজের ব্যাপারে কিছু বলো। আমাকে বলল, আমার সাথে কয়েকদিন থাকলে এমনিতেই আমার সম্পর্কে সবকিছু জেনে যাবে, তখন নতুন করে বলা লাগবে না। তাই? হ্যাঁ, আমার কাজ আছে এবং যা ব্যবহার তাতেই সবাই বুঝে যাবে আমি কেমন। ঠিক আছে, আমরাও চেষ্টা করব বোঝার জন্য। আমি আর এই বিষয়ে কিছু বললাম না, অন্য একটা টপিক নিয়ে গল্প করতে লাগলাম। অন্যদিকে ইরা বান্ধবীদের নিয়ে ক্লাসে যাওয়ার সময় খেয়াল করলো সাজ্জাদ, সাহিদ সহ কয়েকজন ছেলে মেয়ে একসাথে গল্প করছে। সাজ্জাদের এইসব ভাব দেখে ইরা ওর বান্ধবীদের বলল, দেখো, গরিবদের সাথে গরিবটাকে ভালোই মানিয়েছে, কিন্তু আরো কয়েকটা থাকলে খুব ভালো হতো, তাই না? পাশে থেকে ইরার একজন বান্ধবী নীলা বলে উঠল, হ্যাঁ, একদম ঠিক বলেছিস, আরো কয়েকজন থাকলে ভালো হতো। এদিকে আমরা ইরাকে আমাদের কাছে আসতে দেখে বললাম, কি ব্যাপার, ইরা আমাদের কাছে আসছে কেন? নতুন কোনো ফন্দি বানিয়েছে নাকি? সেটাও নিজেও ভালো জানে।
জানি না আবার অপমান করার জন্য আসছে কিনা। প্রিন্সিপালের কাছে ওর নামে বিচার দিতে পারিস না? দিয়ে কোনো লাভ হবে না, উল্টো সব দোষ আমাদের ঘাড়ে এসে পড়বে। কথা বলার মাঝখানে ইরা আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। আমাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ওর ব্যাগ থেকে 1000 টাকার একটা নোট বের করে আমাদের দিকে ছুঁড়ে দিয়ে বলল, এই টাকা তোদের ভিক্ষা দিলাম। যেভাবে ভিক্ষুকের মতো বসে আছিস তাতে না দিয়ে থাকতে পারলাম না। আমাদের কোন দিক দিয়ে ভিক্ষুক মনে হলো সেটা একটু বলবেন? তোরা নিজেরা ভেবে দেখ তোদের কোন দিক দিয়ে ভিক্ষুক মনে হচ্ছে। এটা বলে ইরা নিজের মতো করে চলে গেল। ওর এমন ব্যবহার আমরা কেউ আশা করিনি। আমি টাকা তুলে নিয়ে নিজের মানিব্যাগে রেখে দিলাম। তুই ওই টাকা মানিব্যাগে রাখছিস কেন? এই টাকা নিজের কাছে রেখে দিলাম, সময় বুঝে ইরাকে সুদে আসলে ফিরিয়ে দেব। এখন ক্লাসে চলো। তারপর আমরা সবাই ক্লাসে চলে এলাম। কয়েকটা ক্লাস করে আবার ক্যাম্পাসে এসে বসলাম। বসে বসে গল্প করছিলাম। এখন 12টার কাছাকাছি বাজছে। আচ্ছা তাহলে তোরা থাক, আমার টিউশনি করাতে যেতে হবে। তোর নাম্বারটা দিয়ে যা। ওকে, ফোন বের কর। আমাকে তোমার নাম্বারটা দিয়ে যাও। আমি আমার নাম্বারটা সবাইকে দিলাম, ওদের নাম্বারগুলো আমি নিলাম। আচ্ছা বিকেলে কল করব, আড্ডা দিব একসাথে, কেমন? আমার সময় হবে না, সেই সময় আমার টিউশনি আছে। সময় থাকবে কখন? আমার হাতে সময় নেই। সকালে ভার্সিটি, দুপুর থেকে টিউশনি শুরু করি, একেবারে রাত 10টা পর্যন্ত। এর মাঝে আমার কোনো ছুটি নেই। তুই তো দেখছি আমার থেকেও ব্যস্ত মানুষ। ব্যস্ত থাকতেই হবে, কারণ আমার পুরো পরিবার আমার উপর নির্ভর করে চলে। আমি ঠিকমতো কাজ না করলে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। এরকম কষ্ট হবে দেখেই আমি কাজ করে যাচ্ছি, না হলে কবে বাদ দিয়ে দিতাম। আচ্ছা থাক, আমি গেলাম, না হলে দেরি হয়ে যাবে। ওকে। ওখানে 1 মিনিটও দেরি না করে তাড়াতাড়ি হোস্টেলে ফিরে এলাম। তারপর ফ্রেশ হয়ে নিয়ে লাঞ্চ করলাম। 1:30টার দিকে সুমাইয়ার আম্মুকে কল দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর রিসিভ করলেন। তখন আমি বললাম, আন্টি আমি সাজ্জাদ। হ্যাঁ বলো। তারা কি রাজি হয়েছে? হ্যাঁ, মেসেজে ঠিকানা পাঠিয়ে দিচ্ছি। তোমার যখন সময় হয় তুমি গিয়ে পড়িয়ে আসো। আমি আচ্ছা বলে কলটা কেটে দিলাম। কিছুক্ষণ পর ফোনে একটা মেসেজ এলো, বাসার ঠিকানা লিখে পাঠিয়েছিল। 2টা পড়াতে চেয়েছি, তাই বেশি দেরি না করে রওনা দিলাম নতুন বাসায় নতুন টিউশনি করানোর জন্য। মেসেজের ঠিকানা অনুযায়ী বাসাটা খুঁজে বের করেছি, কিন্তু বাসা থেকে আমি অবাক, কারণ বাসার সামনে অনেক বডিগার্ড দাঁড়িয়ে আছে এবং বাসাটা অনেক বড় ও সুন্দর করে সাজানো। মনে হচ্ছে এটা কোনো ভিআইপি লোকের বাসা, যার জন্য এত সিকিউরিটি। এই বাসাতে আমায় টিউশনি করাতে হবে, এটা ভেবে আমার অনেক অবাক লাগছে। বাসার ভেতরে কি প্রবেশ করতে দিবে? গেটের কাছে কয়েকজন বডিগার্ড দাঁড়িয়ে আছে, হাতে রাইফেল নিয়ে। কাছে যেতেও ভয় করছে, যদি গুলি করে দেয় তাহলে। অনেক ভয় করছে, তবুও বুকে সাহস নিয়ে গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম। ভেবেছিলাম আমাকে প্রবেশ করতে দিবে না, পথ আটকে বাধা দিবে না, কিন্তু ওনারা সেটার কিছুই করলো না। কিন্তু কেন সেটা বুঝতে পারলাম না। বাসার বাগানের ভিতরে অনেকগুলো গাছ দাঁড়িয়ে আছে, অনেক কড়া নজর চলছে এখানে। আমি চারদিকে একবার দেখে নিয়ে দরজার কাছে গেলাম। কলিং বেল বাজানোর কিছুক্ষণ পর একটা মহিলা এসে দরজা খুলে দিল। দরজার সামনে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, আপনি কে এবং এখানে কেন এসেছেন? আমি সাজ্জাদ, সবার বাসায় গিয়ে টিউশনি করি। এই বাসাতেও নাকি টিউশনি করাতে হবে, তাই এখানে এসেছি। ও, আপনি ভিতরে আসেন, আমি স্যারকে ডেকে দিচ্ছি। বাকি কথাগুলো ওনার সাথেই বলিয়েন। আমি দাঁড়িয়ে না থেকে বাসার ভেতরে প্রবেশ করলাম। মহিলাটি আমাকে ড্রয়িং রুমে নিয়ে সোফায় বসতে বলল। আমি সোফায় বসে পড়লাম। অনেক ক্লান্ত লাগছে, অনেক রোদের ভিতরে হেঁটে এসেছি তো। আপনি এখানে বসুন, আমি স্যারকে ডেকে দিচ্ছি, একটু অপেক্ষা করুন। মহিলাটি 2য় তলায় চলে গেলেন। আমি বাসার চারদিকে একবার তাকিয়ে দেখলাম। অনেক বড় ড্রয়িং রুম, খুব সুন্দর করে সাজানো। একবার দেখলে বারবার দেখতে মন চাইবে, তবে আমি নিজেকে কন্ট্রোল করে নিলাম। এভাবে দেখলে যে কেউ সন্দেহ করবে, যার ফলে কি হবে জানি না। 5 মিনিট ধরে বসে থাকার পর সেই মহিলাটি ফিরে এসে বলল, আপনি আরেকটু অপেক্ষা করুন, স্যার আসছেন। আপনার কিছু লাগবে? চা, কফি? না না, আমার ওইসব কিছু লাগবে না। স্যারের সাথে কথা বললে আমি চলে যাব। ঠিক আছে, তাহলে অপেক্ষা করুন। এটা বলে মহিলাটি কোথাও যেন উধাও হয়ে গেলেন। পকেট থেকে মোবাইল বের করে দেখলাম 2টা বেজে 15 মিনিট। আমি মনে করেছিলাম সুমাইয়ার আম্মু সব কথা বলে রেখেছে, কিন্তু উনি তার কিছুই করেনি। এখন সব কিছু আমাকে ঠিক করতে হবে। এখন 2টা বেজে 45 মিনিট, প্রায় 30 মিনিটের মতো হয়ে গিয়েছে। ড্রয়িং রুমে বসে আছি, অথচ কেউ দেখা করতে আসছে না। মহিলাটিকেও দেখতে পাচ্ছি না। উনি থাকলে আবার ডাকতে পাঠাতাম।
আর মাত্র 5 মিনিট অপেক্ষা করব, এর মধ্যে যদি কেউ আসে তাহলে কথা বলবো এবং না এলে আমি চলে যাব। এইসব ভাবতে ভাবতে সিঁড়ির দিকে তাকালাম। একজন মধ্যবয়সী লোক নিচে নামছেন, ওনার মুখের দিকে তাকালাম যদি চিনতে পারি, কিন্তু তার কিছুই না। ওনাকে আগে কখনো দেখিনি। উনি এসে আমার সামনে সোফায় বসলেন, তারপর নিজের পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বের করে আমাকে বললেন, সিগারেট খাও? আমি মাথা নেড়ে না জানালাম। লোকটি আমার কথার কোনো উত্তর না দিয়ে প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ধরালেন, তারপর বলা শুরু করলেন, তোমার নাম জানো কি? জি, সাজ্জাদ। হা হা, আমার নাম তারেক তালুকদার, বাংলাদেশের একজন বিখ্যাত বিজনেসম্যান। আমার নাম শুনেছ কি? জি না, আমি সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকি, যার ফলে এই দুনিয়ার কোনো খবর শুনতে পারি না এবং আপনাকেও চিনি না। সমস্যা নেই, আমার একটা ছেলে আছে, ওর নাম সাফাত, ক্লাস 5-এ পড়ে। আমি চাই তুমি আমার ছেলেকে পড়াও। তোমার নামে অনেক প্রশংসা শুনেছি, তাই তোমাকে সিলেক্ট করলাম। না হলে অনেক দামি দামি টিউটর ওকে পড়ানোর জন্য পাগল হয়ে আছে, তবে তাদের নেয়নি। পড়াতে পারবে তো? জি পারবো, আজকে পড়ানোর জন্য এসেছিলাম, কিন্তু এখন সময় হয়ে গিয়েছে অন্য একটা টিউশন নিতে যাওয়ার। যাও, সমস্যা নেই, আর কালকে দুপুরে পড়াতে চলে এসো, কেমন? আপনি চিন্তা করবেন না, সময় মতো চলে আসবো। আজকে আসি, কালকে দেখা হবে। ঠিক আছে। আমি কিছু না বলে বাসার ভেতর থেকে বাইরে চলে এলাম। আমার অনেকটা সময় নষ্ট করে দিল। এই একটা বদ অভ্যাসের জন্য এইসব লোকদের আমার পছন্দ হয় না, সেটা হলো ঘন্টার পর ঘন্টা মানুষদের বসিয়ে রাখা। যারা এই কাজ করে তাদের আমার একদমই পছন্দ হয় না। মোবাইল বের করে টাইম দেখলাম 3:10 বাজে। আজকে একটু লেট হয়ে গিয়েছে। 3:15 এর থেকে বেশি লেট করা যাবে না। এখনও অনেকটা রাস্তা বাকি। দ্রুত যাওয়ার জন্য হাঁটার স্পিড বাড়িয়ে দিলাম। অনেক দ্রুত হেঁটে যাওয়ার কারণে সময় মতো টিউশনি ধরতে পেরেছিলাম। সেখানে টিউশনি শেষ করে চলে গেলাম সুমাইয়াদের বাসায়। সুমাইয়াকে পড়াচ্ছিলাম, এমন সময় ওর আম্মু এসে বললেন, তার এক ভাইয়ের বাসায় গিয়েছিলে? হ্যাঁ আন্টি, গিয়েছিলাম। সেখানে ওনার সাথে কথা বলে সবকিছু ফাইনাল করলাম, তারপর টিউশনি করানোর জন্য বের হয়ে এসেছি। ও, আজকে ওনার ছেলেকে পড়াওনি? না আন্টি, আজকে পড়ানোর সুযোগ হয়ে ওঠেনি। ও আচ্ছা। আমি বলে সুমাইয়াকে পড়ানো শুরু করলাম। পড়ানো শেষ করে অন্য সব টিউশনিগুলো শেষ করে হোস্টেলে ফিরে এসে ডিনার করে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ঘুম ভাঙলো ফোনের রিংটোনে। চোখে ঘুম নিয়ে ফোনের দিকে তাকালাম। সাইদ নামটা স্ক্রিনের উপরে ভাসছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে সাইদ বলল, ভার্সিটি আসবি না? হ্যাঁ, তুই আসবি না? আমি বের হচ্ছি, তুইও বের হ, না হলে লেট হয়ে যাবে। ঠিক আছে, তুই কল কেটে দে, আমি আসছি। সাইদ কলটা কেটে দিল। আমি ঘুম ভাব নিয়ে বিছানা থেকে নামলাম, তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হলাম। ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লাম। 15 মিনিট পর ভার্সিটিতে প্রবেশ করে সাইদকে খুঁজতে লাগলাম। খেয়াল করলাম ক্যাম্পাসের শেষ মাথায় সাইদ সহ কয়েকজন বসে আছে, তাই দেরি না করে ওদের কাছে যেতে লাগলাম। ক্যাম্পাসের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিলাম, এমন সময় দেখলাম ইরা আমার সামনে দিয়ে যাচ্ছে। আমি ইরার পাশ কাটিয়ে চলে যাব, এমন সময় কেউ একজন আমার পায়ে ল্যাং মেরে দৌড়ে গেল। আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে ইরার ওপর পড়ে গেলাম। ইরা সহ আমি মাটিতে শুয়ে আছি। 10 সেকেন্ডের ভেতরে কি থেকে কি হয়ে গেল বুঝতে পারলাম না। আমি এখনো শুয়ে আছি। আশেপাশে তাকিয়ে দেখলাম সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আমি দেরি না করে উঠে দাঁড়ালাম। ইরা এখন মাটিতে বসে আছে। ইরাকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দিলাম। ইরা উঠে দাঁড়ালো। চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি ইরার থেকে একটু দূরে দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলাম, বিশ্বাস করো, এই কাজটা আমি করিনি। কেউ একজন আমাকে বাকি কথাগুলো বলার আগেই ইরা আমার কাছে এসে আমার গালে কষে 2টা থাপ্পড় দিল। তারপর বলতে লাগলো, কি ভেবেছিস আমি কিছু বুঝি না? এইসব আমাকে স্পর্শ করার বাহানা। আমার গায়ে হাত দিয়ে এখন ল্যাং মেরেছে, এটা বলে চালিয়ে দিচ্ছিস? তুই কি ভেবেছিস এটা বললে আমি তোকে ছেড়ে দেব? দেখ আজকে তোর কি অবস্থা করি। তুমি ভুল ভাবছো, আমি ইচ্ছে করে এমনটা করিনি। কেউ আমাকে ল্যাং দিয়েছিল, যার জন্য এমনটা হয়ে গিয়েছিল। ইরা কিছু না বলে রাগী ভাব নিয়ে চলে গেল। আমি বুঝতে পারছি না কিভাবে ইরাকে বোঝাবো যে কাজটা আমি করিনি, কেউ আমাকে ল্যাং দিয়েছিল, যার জন্য এমনটা হয়েছে। সাইদ আমার পাশে দাঁড়িয়ে তামাশা দেখছিল। ইরা চলে যাওয়ার পর আমার কাছে এসে বলল, ইরা তোকে থাপ্পড় মারলো কেন? কি করেছিস? আমি সাইদকে সব ঘটনা খুলে বললাম। এটা শুনে সাইদ বলল, তুই চিন্তা করিস না, আমি ইরার সাথে কথা বলবো। এবং তুই কি ছেলেটার মুখ দেখেছিস?
যে তোকে ল্যাং মেরেছিল? না, সব কিছু হুটহাট করে হয়ে যাওয়ার কারণে কে মেরেছিল সেটা দেখতে পারিনি। খুঁজে বের করব, সমস্যা নেই। এখন চল ক্লাসে যাই। আমি কিছু না বলে সাইদের সাথে ক্লাসে এলাম। সবগুলো ক্লাস শেষ করে সাইদের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে হোস্টেলে ফিরে এলাম। আজকে দুপুর 2টা থেকে টিউশনি, তাই 1:30টার দিকে বেরিয়ে গেলাম। একসাথে সব টিউশনি শেষ করতে করতে রাত 10টা বেজে গেল। টিউশনি শেষ করে হোস্টেলে ফিরেছিলাম। হোস্টেলে প্রায় কাছাকাছি চলে এসেছি। এমন সময় কয়েকটা বাইক এসে আমার রাস্তা আটকে দাঁড়ালো। মোট 3টা বাইক ছিল, 2জন ছেলে এবং 1জন মেয়ে। ছেলে 2টা কোনো প্রকার কথা না বলে আমার কাছে এসে দুহাত শক্ত করে চেপে ধরলো। কি ব্যাপার, আপনারা আমার হাত ধরলেন কেন? ছাড়ুন আমায়। ডান হাত ধরে থাকা ছেলেটি বলল, তোকে ছাড়বো, তবে একটু অপেক্ষা কর। শরীরের কয়েকটা হাড্ডি নাজেহাল করি। মানে কি করবেন আপনারা? আমাকে মারবেন নাকি? যখন বুঝতে পেরেছিস তাহলে বলছিস কেন? ম্যাম, আপনি আসুন। আমার হাত ধরে থাকা ছেলেটি লেডি বাইকারকে ডাকলো। মেয়েটা হেলমেট পরে আছে, যার ফলে ওর মুখটা দেখতে পাচ্ছি না। বাইক থেকে নেমে নিজের হেলমেট খুললো, তারপর হকি স্টিক নিয়ে আমার দিকে আসতে লাগলো। মেয়েটার চেহারা দেখে আমি অবাক, কারণ মেয়েটা হলো ইরা। হ্যাঁ, আপনারা যা ভাবছেন সেটাই। ইরা বাইক চালাতে পারে এটা আগে জানতাম না। এর সাথে এটাও বুঝতে বাকি থাকলো না যে ছেলে দুটো কেন আমাকে ধরে রেখেছে। ইরা হাতে হকি স্টিক নিয়ে সামনে এসে দাঁড়ালো, তারপর হকি স্টিকটা নিজের কাঁধে তুলে নিয়ে বলল, কি আমাকে এখানে দেখে অবাক হচ্ছিস? অবাক হওয়ারই কথা। তোকে বলেছিলাম না আমাকে স্পর্শ করার প্রতিশোধ আমি নিব। এখন তুই দেখতে পারবি তোর কি অবস্থা করি। ইরা, তুমি আসলে সত্যটা না জেনে বিশাল বড় ভুল করতে চলেছো। তখন ইচ্ছে করে তোমার উপর পড়ে যায়নি। এরা আমার কোনো কথা শুনলো না। হকি স্টিক দিয়ে আমার মাথায় জোরে আঘাত করলো, যার ফলে মাথা দিয়ে রক্ত বের হতে লাগলো। রক্ত দেখে হাত ধরে থাকা ছেলে দুটো হাত ছেড়ে দিল। আমি মাথায় হাত দিয়ে রাস্তার উপর বসে পড়লাম। রক্তের সাথে প্রচুর ব্যথাও করছে। এত ব্যথা এর আগে কখনো পাইনি। রক্ত শরীর বেয়ে গায়ে থাকা শার্টে লেগে গিয়েছে। গোলাপি রঙের শার্ট রক্তর জন্য লাল হয়ে গেছে। আমি রাস্তার উপরে মাথায় হাত দিয়ে বসে ব্যথায় চিৎকার করছি। ইরা নিজের হাতে থাকা হকি স্টিকটা ছেলেগুলোর কাছে দিয়ে আমার সামনে বসে বলল, এরপর থেকে আমাকে টাচ করার চেষ্টা করলে এর থেকেও খারাপ অবস্থা করব। তুই আজকে প্রথম থেকে কিছু বললাম না। এটা বললে ইরা সহ ছেলেগুলো বাইক নিয়ে চলে গেল। আমি মাথায় হাত দিয়ে দাঁড়ালাম। দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, অনেক কষ্ট হচ্ছে। কিন্তু আরেকটু হাঁটলে হোস্টেল পেয়ে যাব। এখান থেকে হোস্টেলের গেট দেখতে পাচ্ছি। রাস্তায় তেমন কেউ নেই যে তার কাছে থেকে সাহায্য চাইব। মাথায় প্রচুর ব্যথা নিয়ে আস্তে আস্তে করে হাঁটছি। হোস্টেলের গেটে একজন দারোয়ান আছে। গেটের থেকে একটু দূরে আমাকে এমন অবস্থায় দেখতে পেয়ে কয়েকজন ছেলে নিয়ে আমার কাছে এলেন। দারোয়ান চাচাকে দেখে আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম। খুব কষ্টে বললাম, চাচা আমাকে বাঁচান। তারপর কি হলো মনে নেই। যখন চোখ খুললাম নিজেকে নিজের খাটে আবিষ্কার করলাম। পাশে সাইদ, ওর মাথায় হাত দিয়ে বসে আছে। আমি উঠে বসলাম। মাথায় অনেক ব্যথা করছে। শরীরের দিকে তাকালাম, গায়ে শার্ট নেই। আমার জ্ঞান ফিরেছে, এটা সাইদ লক্ষ্য করেনি। সাইদ, আমার শার্ট কোথায়? হঠাৎ করে আমার কণ্ঠ শুনতে পেয়ে সাইদ খাটের দিকে তাকালো, তারপর কিছুটা অবাক কণ্ঠে বলল, তোর জ্ঞান ফিরেছে কখন? এই তো কিছুক্ষণ হলো। তো বসে আছিস কেন? শুয়ে থাক, না হলে মাথায় সমস্যা হবে। আরে সেই সব নিয়ে কিছু হবে না। আমাকে এটা বল, তুই এখানে কিভাবে এসেছিস? আমাকে কালকে রাতে ইরা কল করে বলেছিল তোকে নাকি অনেক মারধর করেছে, তাই তোকে দেখতে এসেছি। কি হয়েছিল কালকে রাতে? সে অনেক ঘটনা, আমি ওয়াশরুমে যাব। এটা বলে আমি ওয়াশরুমে চলে গেলাম। আয়নায় গিয়ে দাঁড়ালাম। মাথায় ব্যান্ডেজ করা, তার সত্ত্বেও ব্যথা করছে। জানি না কয়দিন এই ব্যথা করবে। যাই হোক, ওইসব চিন্তা বাদ দিয়ে ফ্রেশ হলাম। তারপর ওয়াশরুমের বাইরে বের হয়ে দেখলাম সাইদ এখনো বসে আছে। আমি গিয়ে ওর পাশে বসলাম। সাইদ আমার হাতে কয়েকটা ওষুধ ধরিয়ে দিয়ে বলল, ওষুধগুলো খেয়ে নিস, ব্যথা কমবে। এবং আজকের মতো আমি গেলাম, টিউশনি করাতে যেতে হবে। কয়টা বাজে? দুপুর 1টার মতো বাজে। আমি অজ্ঞান ছিলাম কতক্ষণ? তুই কালকে রাত থেকে অজ্ঞান হয়েছিলি, কিছুক্ষণ আগে তোর জ্ঞান ফিরেছে। ও ভালো হয়েছে, এখন চল আমিও টিউশনি করাতে যাব। তুই অনেক অসুস্থ, আজকের দিনটা রেস্ট করব, কালকে থেকে না হয় টিউশনি করাতে যাবি। কালকে নতুন টিউশনি ধরেছি, আজকে না গেলে কেমন দেখা যায় এটা বলতো? কিছুই হবে না, বলবি। আমি ইচ্ছে করে বাদ দিতে চাইনি, আমার শরীরের অবস্থা খারাপ ছিল তাই আসতে পারিনি।
আজকের মতো বিশ্রাম কর, কালকে থেকে আবার টিউশনি শুরু করিস, ভালো হবে। ঠিক আছে, তাহলে যা। এবং যে আমাকে ল্যাং মেরেছিল ওকে কি খুঁজে পেয়েছিস? হ্যাঁ, খুঁজে পেয়েছি। লিজার কাছ থেকে খবর নিলাম, ওই ছেলেটা নাকি ভার্সিটিতে আসেনি। কালকে আমি এবং তুই একসাথে ভার্সিটি যাব, তারপর ছেলেটাকে ধরে শায়েস্তা করব, কি বলিস? অবশ্যই, আজকে থাক, কালকে ভার্সিটিতে দেখা হবে। আমি ওকে বললাম। সাইদ চলে যাওয়ার পর আমি লাঞ্চ করতে চলে গেলাম। আজকে হোস্টেলের অনেকে আমার দিকে তাকিয়ে আছে, অনেকে তো জিজ্ঞাসা করছে এখন শরীরের অবস্থা কেমন, কালকে রাতে কি হয়েছিল। আমি শুধু বলছি ভালো, এবং কালকে রাতে কি হয়েছে এটা জানি না। ব্যাস, এটা শুনে কেউ আর কোনো প্রশ্ন করলো না। ওরা বুঝতে পেরে গেছে আমার মুখ থেকে আসল ঘটনা বের হবে না। লাঞ্চ শেষ, এসে শুয়ে ওষুধ খেয়ে নিলাম, তারপর ঘুমিয়ে গেলাম। মাথা ব্যথা এখনো আছে, জানি না কবে ঠিক হবে, মুক্তি পাবো এই যন্ত্রণা থেকে কবে। এবং ইরার বিষয়টাও দেখতে হবে। ইরার অনেক সাহস বেড়ে গিয়েছে, সময় বুঝে ইরাকেও শায়েস্তা করব। সেদিনের দিনটা ঘুমিয়ে ঘুমিয়ে কেটে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম, আজকে মাথার ব্যথা অনেকটা কম। আর এই খারাপ অবস্থার ব্যাপারে এখনো আম্মু বা বোনকে জানাইনি, আর জানাবো না, চিন্তা করবে প্রচুর। বিছানা ছেড়ে দিয়ে ফ্রেশ হলাম, তারপর রেডি হয়ে চলে গেলাম ভার্সিটির দিকে। হঠাৎ করে গেটের সামনে সাইদের সাথে দেখা। তোর শরীরের অবস্থা কেমন? আগের চেয়ে অনেক ভালো। দেখ ইরা, তোকে অনেক কথা শোনাবে, হাসাহাসি করবে, তুই ওদের ইগনোর করার চেষ্টা করবি, তাই হবে। ঠিক আছে, তাহলে চল ক্লাসে যাই। তারপর আমরা দুজনে ক্লাসে চলে এলাম। সাইদদের কথা মতো ইরা আমাকে নিয়ে অনেক হাসাহাসি করেছিল, আমি সেদিকে খেয়াল করিনি। নিজের মতো ক্লাস করে হোস্টেলে ফিরে এসেছি। তারপর 2টা থেকে টিউশনি করাতে শুরু করে দিয়েছি। এভাবে আমার দিন কাটতে লাগলো। পড়াশোনা ও টিউশনির মাঝপথে শুধু ইরা কাটা হিসেবে দাঁড়িয়ে আছে। তবে এখন আর ওকে তেমন পাত্তা দেব না বলে ঠিক করেছি। 3 মাস পর এই কয়েক মাসে এরা প্রচুর ডিস্টার্ব করেছে, অনেক জায়গা আমাকে অপমান করেছে, ওর বন্ধুদের নিয়ে হাসাহাসি করেছে, কিন্তু আমি ওকে পাত্তা দেইনি। নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছি ইরার থেকে নিজেকে দূরে রাখার, কিন্তু ইরা নিজেই বারবার আমাকে অপমান করতে চলে আসতো। একদিন ভার্সিটি শেষ করে হোস্টেলে ফিরছিলাম। হোস্টেল থেকে অনেকটা দূরেই ছিলাম, যেখানে মানুষজন দেখা যায় না বললেই চলে। এমন একটা জায়গা দিয়ে যাচ্ছিলাম, এমন সময় ইরা একটা বাইক নিয়ে এসে আমার পথ আটকে দাঁড়ালো। কি রে, আজকাল তোর ভাব বেড়ে গিয়েছে নাকি? আমাকে দেখে এমন ব্যবহার করছিস যেন তোর সাথে আমার কিছুই হয়নি। আমি আপনার সাথে কথা বলতে চাই না, আমার অনেক কাজ আছে, আমাকে হোস্টেলে ফিরতে হবে। বাই। এটা বলে ওর পাশ কাটিয়ে হাঁটতে লাগলাম। আপনাদের বলে রাখি, এই রাস্তায় তেমন যানবাহন চলাচল করে না, করলেও সেটা সংখ্যায় অনেক কম। আমি হাঁটছিলাম, তখন ইরা পেছন থেকে অনেক স্পিডে বাইক নিয়ে আমার পাশ দিয়ে চলে গেল। ইরা বোধ হয় আমাকে ধাক্কা মারতে চেয়েছিল, কিন্তু পারেনি। লুকিং গ্লাস দিয়ে ইশারা করে বলল, বেঁচে গেলি। ইরার এইরকম ব্যবহার আজ প্রথম নয়, কয়েকদিন ধরে এমন ব্যবহার শুরু করেছে। আমার সাথেই কেন এমন করছে সেটা আমার জানার বাহিরে। মাথা নিচু করে হেঁটে যাচ্ছিলাম, ইরা এখনো আমার আশেপাশে বাইক নিয়ে ঘোরাঘুরি করছে। হঠাৎ একটা চিৎকার শুনে মাথাটা তুলে সামনে তাকালাম, দেখলাম বাইক সহ ইরা মাটিতে পড়ে আছে। ওর সামনে ছোট্ট একটা মিনি ট্রাক দাঁড়িয়ে আছে। বুঝতে পারলাম অ্যাক্সিডেন্ট করেছে। তাড়াতাড়ি করে ইরার কাছে গেলাম। ইরা বেহুশ হয়ে পড়ে আছে, মাথা, হাত, পা অনেক জায়গা কেটে গেছে, তার সাথে সেখান দিয়ে অনেক রক্ত পড়ছে। এই রাস্তায় তেমন গাড়ি পাওয়া যায় না, ট্রাক ওয়ালাও পালিয়ে গিয়েছে। ইরাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, না হলে বাঁচাতে পারবো না। এখন বেশি ভাবা যাবে না, এখানে যত সময় নষ্ট করব তত সমস্যা হবে। তাই ইরাকে নিজের কোলে তুলে নিলাম। তারপর হাসপাতালের দিকে যেতে লাগলাম। সামনে একটা বাজার পড়বে, সেখানে বড় বড় হাসপাতাল আছে, তবে এভাবে গেলে অনেকক্ষণ সময় লাগবে। এই রাস্তায় তেমন গাড়ি চলে না, কিভাবে এত পথ যাব ভেবে পাচ্ছিলাম না। এমন সময় একটা সিএনজি এসে আমাদের সামনে দাঁড়ালো। আমার হাতে রক্তাক্ত অবস্থায় ইরাকে দেখতে পেয়ে সিএনজি চালক বলল, কি হয়েছে, অ্যাক্সিডেন্ট করেছে নাকি? শরীর দিয়ে অনেক রক্ত বের হচ্ছে, আপনি ওনাকে নিয়ে সিএনজিতে উঠুন, দ্রুত হাসপাতালে যেতে হবে। আমার কাছে ভাড়ার টাকা নেই, সব শেষ হয়ে গিয়েছে। আমার কথাটা শুনে সিএনজি চালক অবাক দৃষ্টিতে তাকালেন। গভীর চিন্তায় মগ্ন তিনি। কিছুক্ষণ চুপ থেকে নিজেকে চিন্তার জগৎ থেকে ফিরিয়ে নিয়ে কিছুটা তাড়াহুড়া কণ্ঠে বললেন, আরে ভাই, টাকার চিন্তা পরে করব,
টাকার থেকে এই মানুষটার জীবন অনেক মূল্যবান। আপনি দেরি না করে গাড়িতে উঠে পড়ুন, রোগীর অবস্থা অনেক খারাপ, আরো দেরি করলে নাও বাঁচতে পারে। আমি কোনো কথা না বাড়িয়ে ইরাকে নিয়ে সিএনজিতে বসে পড়লাম। সিএনজি চালক 1 সেকেন্ডও দেরি না করে সিএনজি টান দিলেন। 2 মিনিট পর আমরা হাসপাতালের সামনে চলে এলাম। আমি ইরাকে কোলে করে নিয়ে ইমার্জেন্সি ওয়ার্ডের ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার ইরার হাত এবং নাক চেক করে বললেন, রোগীর অবস্থা খারাপ, তাড়াতাড়ি অপারেশন থিয়েটারে নিয়ে যেতে হবে, না হলে বাঁচানো অসম্ভব হয়ে যাবে। ঠিক আছে, আপনি ওনার চিকিৎসা করুন, সমস্যা নেই। আমার কথা শেষ না হতেই নার্স এসে ইরাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। থিয়েটারে ইরার চিকিৎসা চলছে। পায়ের অপারেশন করাতে হবে, এটা একদম নিশ্চিত, কারণ ওর পায়ে অনেক আঘাত পেয়েছে, বোধহয় পা ভেঙে গিয়েছে। সিএনজি চালক এখনো আমার পাশে দাঁড়িয়ে আছে। ওনার পরিবারের কারো নাম্বার থাকলে কল করে হাসপাতালে আসতে বলুন। আমরা কতক্ষণ থাকবো? হ্যাঁ, সেটা ঠিক বলেছেন, তবে আমার কাছে ওর পরিবারের কারো নাম্বার নেই। মেয়েটা আমার সাথে পড়তো, এই পর্যন্তই। আপনার সমস্যা হলে আপনি চলে যেতে পারেন। সেই অসময়ে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার দরকার নেই। মানুষ মানুষের জন্য যতক্ষণ আপনাকে সাহায্য করলাম, তখন না হয় কয়েকটা টাকা ইনকাম করতাম, আজকে সেটা না হলেও সমস্যা নেই। বেঁচে থাকলে অনেক টাকা ইনকাম করতে পারবো, কিন্তু আজ ওনাকে হসপিটালে না নিয়ে এলে জীবন বাঁচানো যেত না। টাকার থেকে মানুষের জীবনের মূল্য অনেক বেশি। সত্যি, বর্তমান যুগে যদি সবাই আপনার মতো হতো, তাহলে দেশে অহংকার বলে কোনো শব্দ থাকতো না। কিন্তু দেখুন, টাকার পিছনে দৌড়ে দৌড়ে জীবনের মূল্য দেওয়ার সবাই ভুলে গিয়েছে। আমরা আপনাকে কখনো ভুলতে পারবো না। এইসব আমাদের রক্তে মিশে আছে, তাই হাজার চাইলেও আমরা পরিবর্তন হতে পারবো না। হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম সুরজ মিয়া। ও আচ্ছা। আচ্ছা, তাহলে থাকুন, পরে যদি দেখা হয় তাহলে আবার কথা হবে, এবং দোয়া করবেন আমার জন্য। এটা বলে সুরজ ভাই চলে গেলেন। লোকটা গরিব হলো, তার মন অনেক ভালো, মানুষকে সাহায্য করতে জানে, অন্যের জীবনের মূল্য দিতে জানে। এখনকার মানুষের একটু টাকা পয়সা হলেই অহংকার দেখানো শুরু করে দেয়, তবে সেই অহংকার বেশি দিন থাকে না। ইরার মতো তার পতন ঘটে। সুরজ ভাই চলে যাচ্ছিল, আমি সেদিকে তাকিয়েছিলাম। এমন সময় একজন নার্স হাতে একটা পেন পেপার নিয়ে হাতে ধরিয়ে দিয়ে বললেন, রোগীর অপারেশন শুরু হয়ে গিয়েছে, আপনি এখানে স্বাক্ষর করে দিন। এবং আপনি রোগীর কি হন? আমি কাগজে স্বাক্ষর করতে করতে কিছুটা মুচকি হাসি দিয়ে বললাম, আমি ওনার খুব দূরের একজন বন্ধু। ওনার পরিবারের কারো নাম্বার থাকলে কল দিয়েন, হাসপাতালে আসতে বলুন। এটা বলে নার্স আবার অপারেশনে থিয়েটারে চলে গেল। আমি পকেট থেকে মোবাইল বের করে সাইদকে কল দিয়ে সব ঘটনা খুলে বললাম। আমার সব কথা শুনে সাইদ বলল, কোন হাসপাতালে আছিস? আমি হাসপাতালের ঠিকানা বললাম। সাইদ বলল, তুই চিন্তা করিস না, আমি ইরার বাবা মাকে নিয়ে হাসপাতালে আসছি, তুই সেখানে থাক। আমি কিছু বলিনি, কলটা কেটে দিয়ে হোস্টেলের দিকে ফিরে যেতে লাগলাম। গায়ে নর্মাল একটা গেঞ্জি পরে আছি, গেঞ্জির উপরে আমার পছন্দের একটা শার্ট ছিল, কিন্তু সেটা ইরার মাথার সাথে বেঁধে দিয়েছি সিএনজিতে থাকাকালীন সময়ে। কাঁধে ব্যাগ, গায়ে নর্মাল গেঞ্জি পরে যেতে লাগলাম হোস্টেলের দিকে। আমি চাইলে এখানে থাকতে পারতাম, কিন্তু থাকলাম না। একটু পর থেকে আমার টিউশনি আছে, সেটা করাতে যেতে হবে। সাইদকে খবর দিয়ে দিলাম ইরার আব্বু আম্মুকে নিয়ে চলে আসবে। ইরা নিজের পাপের শাস্তি পেয়েছে, অহংকার যে পতনের মূল সেটা ইরাকে দেখেই বোঝা উচিত। হাসপাতাল থেকে বের হয়ে হোস্টেলে ফিরে এলাম। আমার শরীরে অনেক জায়গায় রক্ত লেগে আছে, সেগুলো দেখে হোস্টেলের অনেকে আমার দিকে তাকিয়ে আছে। সেদিকে বেশি পাত্তা না দিয়ে আমি আমার মতো নিজের রুমে চলে গেলাম। তারপর ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে খাটের উপর বসেছিলাম। এমন সময় আমার রুমমেট সুজন এসে বলল, ভাইয়া আপনি ঢাকায় এসেছেন কয় বছর হলো? 2.5 বছর তো হবেই। সুমাইয়াকে পড়ানো শুরু করেছেন কবে থেকে? সুমাইয়াকে পড়াই ক্লাস 6 থেকে, এখন সে 9-এ পড়ে। আবার আমি ঢাকায় এসেছি 2.5 বছরের মতো হয়েছে। তাহলে তো আপনার 3.5 বছর হওয়ার কথা। আপনার হিসাবে কোনো ভুল আছে নাকি? সেই রকম কিছুই নেই, আমার কথা শুনো, হিসাব মিলে যাবে। ঠিক আছে, বলুন। আমি সুমাইয়াকে ক্লাস 6 থেকে পড়ানো শুরু করেছি। সে ক্লাস 6-এ ফাইনাল পরীক্ষা দিয়ে ক্লাস 8-এ ভর্তি হয়েছে, যার ফলে এমন ঝামেলা সৃষ্টি হয়েছে। এখন বুঝলাম, মানে সুমাইয়া ক্লাস 7 পড়েনি, 6 থেকে 8-এ ভর্তি হয়েছে। হ্যাঁ, সে অনেক ভালো ছাত্রী হওয়ার কারণে তাকে 6 থেকে 8-এ ভর্তি করে দিয়েছে। মাঝে একটা ক্লাস মিস করেছে, এটাতে ওর সমস্যা হয় না? সেই বিষয়ে আমি বলতে পারবো না। সুমাইয়ার আম্মু এবং সুমাইয়া মিলে ডিসিশন নিয়েছিল, সেই মোতাবেক চলছে। আমার কাজ শুধু সুমাইয়াকে পড়ানো, আমি সেটাই করি। তুমি সুমাইয়াকে চিনো কিভাবে? আমি একসময় সুমাইয়াদের বাসায় ভাড়া থাকতাম, তাই চিনি। ও ভালো, আচ্ছা থাকো, আমি লাঞ্চ করতে যাবো।
তারপর টিউশনি করাতে যেতে হবে। ঠিক আছে, যান। আমি সুজনকে কিছু না বলে লাঞ্চ করতে চলে গেলাম। লাঞ্চ করা শেষ হলে টিউশনি করতে বের হলাম। আজকাল রেস্ট নেওয়ার সময়টুকু ঠিকমতো পাচ্ছি না, কাজের উপর দিয়ে জীবনটা পেরিয়ে যাচ্ছে। প্রথমে তারেক তালুকদারের ছেলেকে পড়ালাম, তারপর ক্লাস 7-এর একজন ছাত্রকে পড়ালাম, তারপর ছাত্রী সুমাইয়াকে। এভাবে সবগুলো টিউশনি শেষ করলাম। রাতে টিউশনি শেষ করে হোস্টেলে এসে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় সাইদের ফোন কলটা রিসিভ করতেই সাইদ বলা শুরু করলো, হ্যালো সাজ্জাদ, কোথায় আছিস? আমি হোস্টেলে আছি, তুই কোথায় আছিস? আমি হাসপাতালে ইরার সাথে দেখা করতে এসেছি। ও, ইরার অবস্থা এখন কেমন, ভালো নাকি খারাপ? ওর অবস্থা অনেক ভালো, তবে পা ভেঙে গিয়েছে, তার সাথে মাথা ও হাতে আঘাত পেয়েছে। সেটা তো পাবেই, মানুষের সাথে খারাপ আচরণ করলে এমন অবস্থাই হবে। থাক, ওইসব কথা বাদ দে, কালকে ভার্সিটি আসিস, কথা হবে। ঠিক আছে, আসবো। এটা বলে কলটা কেটে দিলাম, তারপর শুয়ে পড়লাম। আজকে সারাদিন আম্মু ও অবনী কারোর সাথেই কথা হয়নি। এখন সবাই ঘুমিয়ে পড়েছে, তাই কল দিয়ে ঘুম নষ্ট করার কোনো মানেই হয় না। কালকে সকালে না হয় কথা বলে নিব। সকল চিন্তা ভাবনা শেষ করে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ভার্সিটিতে গেলাম। আজকে ভার্সিটি অনেকটা শান্ত হয়ে আছে, কারণ ইরা বা ওর বন্ধু বান্ধব কেউ আসেনি। ইরা তো হাসপাতালে ভর্তি হয়ে আছে, কিন্তু ইরার বান্ধবী কোথায় আছে সেটা জানি না। ক্লাসে গিয়ে দেখলাম সাইদ, লিজা বসে আছে। ওদের কাছে গিয়ে ইরার কথা জিজ্ঞাসা করলাম। ইরা অবস্থা নাকি অনেকটা খারাপ, কালকে রাতে একটু ভালো ছিল, কিন্তু আজকে সকালে অনেকটা খারাপ হয়ে গিয়েছে। সাইদের মুখ থেকে এমন কথা শুনে আমি কিছুই বললাম না। হঠাৎ করে ক্লাসের মাঝে আমার ফোনটা বেজে উঠলো। পকেট থেকে ফোনটা বের করে দেখলাম আম্মু কল করেছে। কলটা রিসিভ করতেই আম্মু এমন একটা কথা বলল যেটা শুনে আমার কলিজা কেঁপে উঠলো। কারণ আম্মু বলেছিল, তুই একটু বাড়ি আসতে পারবি? অবনী আজকে ভোরে অনেক অসুস্থ হয়ে পড়েছে, শরীরে অনেক জ্বর, আমি একা সব সামলাতে পারছি না, তুই একটু বাড়িতে আয়। অবনী অসুস্থ এটা শুনে আমার নিজের অবস্থা খারাপ হতে লাগলো। তবুও নিজেকে ঠিক রেখে বললাম, জ্বর কখন এসেছে? আজ ভোর 6টা-7টার দিকে হবে। ডাক্তারের কাছে গিয়েছিলে? আমি একা কিভাবে নিয়ে যাব? তুই একটু আয়, তোর বোনের শরীর খারাপ আর তুই আসবি না, এটা কেমন হয়? আম্মুর কথা শুনে কি বলবো ভেবে পাচ্ছি না। ঠিক কথাই তো বলেছে, আমার বোনের শরীর খারাপ অথচ আমি দেখতে যাব না, এটা অনেক খারাপ দেখায়। তুমি কলটা রেখে দাও, আমি একটু পর আবার কল দিচ্ছি। আম্মু আর কিছু না বলে কলটা কেটে দিল। আমার চিন্তা মাখা মুখ দেখে সাইদ বলল, কি হয়েছে, তোকে চিন্তিত লাগছে কেন? তোর সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ, আজকে ভোরে অবনী অনেকটা অসুস্থ হয়ে পড়েছে, তাই আম্মু বাড়িতে যেতে বলেছে। সমস্যা কি? যা গিয়ে ঘুরে আয়। যাব কিভাবে? আমার কাছে তেমন টাকা নেই, কয়েক হাজার টাকা আছে, সেগুলো দিয়ে হবে না। আমার পাশে লিজা বসেছিল। টাকা নেই এই কথা শুনতে পেয়ে লিজা নিজের ব্যাগ থেকে 5,000 টাকা বের করে দিয়ে বলল, এই টাকাগুলো নাও এবং বাড়িতে গিয়ে ঘুরে এসো। না, তোমার টাকাগুলো নিতে পারবো না। তুমি যদি আমাকে বন্ধু মনে করে থাকো তাহলে টাকাটা নেবে। কত মানুষকে বিনা কারণে টাকা দিলাম, তোমার তো দরকার তাই দিচ্ছি। তোমার যখন হাতে হবে আবার আমাকে ফিরিয়ে দিও, আর ফিরিয়ে দিতে না পারলেও সমস্যা নেই। লিজা কথাটা বলে আমার হাতের ভেতরে টাকাগুলো দিয়ে দিল। এবার আমি না করতে পারলাম না। এখন না করলে লিজার অসম্মান করা হবে। তার সাথে বন্ধুত্বের কথা উঠেছে, না বলে দিলে সেটাও নষ্ট হয়ে যেতে পারে। এখন নিয়ে রাখি, পরে যখন হাতে টাকা আসবে তখন না হয় দিয়ে দেবো। টাকাগুলো নিয়ে মানি ব্যাগে রাখলাম। তারপর বললাম, তাহলে তোমরা থাকো, আজকে আর ক্লাস করব না, বাস ধরতে হবে। ঠিক আছে, যাও, ফোনে কথা হবে। ওদের সাথে কথা শেষ করে ভার্সিটি থেকে বের হয়ে হোস্টেলে ফিরলাম। তারপর ফ্রেশ হয়ে নিয়ে নিজের জামা কাপড় ব্যাগে তুললাম, সবকিছু রেডি করে নিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। প্রায় 1 বছর পর বাড়িতে যাচ্ছি। এক অন্যরকম ফিলিংস হচ্ছে, অনেকদিন পর সবাইকে দেখতে পারবো। তবে এটা ভেবে কষ্ট পাচ্ছি যে অবনী খুবই অসুস্থ। অবনীর কিছু হয়ে গেলে নিজেকে ঠিক রাখতে পারবো না। আমার গন্তব্য যেতে এখনো 4 ঘন্টার মতো লাগবে, অনেক রাস্তা। তারপর জ্যাম থাকলে আর বলা লাগবে না, কখন গিয়ে পৌঁছাবো সেটা বলতে পারবো না। বাসের জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছিলাম, হঠাৎ করে আমার ফোন বাজতে লাগলো। পকেট থেকে বের করে দেখলাম আম্মু কল করেছে। হ্যাঁ আম্মু, বলো। কোথায় আছিস? কালকে সকাল থেকে হ্যাঁ, রওনা দিয়েছি, কয়েক ঘন্টার ভিতরে পৌঁছে যাব।
অবনীর শরীরের অবস্থা কেমন? হ্যাঁ, কালকে এখন সকাল থেকে জ্বরের ইরা তাপমাত্রা সহ ওর অনেকটা বাবা মা কম। কারো খোঁজ খবর ও নেই। অবনীর খেয়াল এক রেখো, রাতের ভিতরে আমি আসার নিজেদের সময় বাড়িঘর ডাক্তার নিয়ে বিক্রি আসবো। করেও দিয়েছে। ঠিক আছে, সেটা জানি না। সাবধানে আসিস। তবে ঠিক যাওয়ার আছে, আগে ইরার বাবা বলে নাকি কলটা একটা কেটে চিঠি দিয়ে রেখে গিয়েছিল। জানালা দিয়ে বাইরের চিঠিতে দৃশ্য লেখা দেখতে ছিল, লাগলাম। আমার মেয়ের আমার ভালোর সিটে জন্য জানালার পাশে ওকে নিয়ে বসে দূরে চলে তাই এত যাচ্ছি। সুবিধা পাচ্ছি। কেউ আমাদের দীর্ঘ খোঁজ 5 করার চেষ্টা ঘন্টা করবে না। অতিবাহিত হওয়ার পরে তারাও জানে না। চলে এলাম নিজের পাগল টিউশনের নাকি? শহরটাতে। ওদের জন্য এমনিতে কে আসতে 4 ঘন্টা লাগে, থানাতে কিন্তু যাবে? রাস্তায় কিছুটা জ্যাম থাকার কারণে 1 ওদের ঘন্টা নিয়ে লেট কি আর হয়েছে। মাত্র কয়েকদিন বাজার কথা থেকে চলবে। আমার তারপর চেনা একজন সবাই ভুলে ডাক্তারকে যাবে। নিয়ে বাড়ির দিকে যেতে লাগলাম। এটা ঠিক এই বলেছিস। 1 বছরে শহরটা তোর বোন অনেক উন্নতি সুস্থ হয়ে হয়েছে? গিয়েছে। রিক্সা নাকি করে অসুস্থ আরো আছে? কিছুক্ষণ যাওয়ার পর ওটা কোনো বাড়ির বিষয় না। সামনে এসে নামলাম। অসুস্থ হলে তারপর একটু শরীর দুর্বল ডাক্তারকে হবে। বাড়ির ভিতরে 1-2 নিয়ে দিন গিয়ে যাওয়ার পর অবনীকে ঠিক দেখালাম। হয়ে যাবে। আমার সাথে ডাক্তার থাকার কারণে আম্মু কিছু বলল না এবং অবনী তো কথাই বলতে পারছে না জ্বরের কারণে। ডাক্তার জ্বর তাপমাত্রা দেখলেন 104 ডিগ্রি। হঠাৎ করে এত জ্বরের কারণে কয়েকটা ওষুধ লিখে দিলেন এবং নিয়ম অনুসারে খাওয়াতে বললেন। ডাক্তারের কাজ শেষ হয়ে যাওয়ার পর উনি চলে গেলেন। ঔষধগুলো বাজার থেকে কিনে আনতে হবে, তাই বাড়ি থেকে বের হবো এমন সময় আম্মু এসে বললেন, এখন আবার কোথায় যাচ্ছিস? খাওয়া দাওয়া করে যা। এসে করব, আগে ঔষধগুলো কিনে নিয়ে আসি। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। আম্মুর সাথে আর কথা না বাড়িয়ে আবার বাজারে এলাম। একটা ফার্মেসির দোকান থেকে ঔষধ কিনে নিয়ে বাড়িতে ফিরে এলাম। বাড়িতে ফিরে দেখলাম অবনী বসে আছে। আমি ওর কাছে গিয়ে মাথায় হাত দিয়ে বললাম, এখন কেমন লাগছে? একটু ভালো। ঔষধ নিয়ে এসেছি, হালকা করে খাবার খেয়ে সেগুলো খেয়ে নিস। তুই খাবি না? আর এত চিকন হয়ে গেছিস কেন? ঠিকমতো খাওয়া দাওয়া করিস না? শরীরে তো শুধু হাড্ডি। শরীরের গোশত ফ্রিজে রেখে দিয়েছি, বাইরে রোদের জন্য নষ্ট হয়ে যেতে পারে। মজা করার অভ্যাসটা আর গেল না। আমি মুচকে একটা হাসি দিয়ে নিজের রুমে চলে এলাম। রুমটা যেমন রেখে গিয়েছিলাম তেমনি আছে। আমার রুমের জানালা খুলে দেখলাম পাশের বাসার দেয়ালে লেখা আছে, এই বাসা বিক্রি করা হবে, যারা ক্রয় করতে ইচ্ছুক তারা নিচের নাম্বারে যোগাযোগ করুন। তখন আম্মু আমার রুমে খাবার নিয়ে এলো। খাবারগুলো খাটের উপর রাখতে রাখতে বলল, বাইরে কি দেখিস? আমাদের বাড়ির পাশে যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংটা নাকি বিক্রি করবে। হ্যাঁ, তারা অনেক টাকা লোন নিয়েছে, সেটা পরিশোধ করার জন্য সবকিছু বিক্রি করে দিচ্ছে। আমি আর কিছু বললাম না, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলাম। তারপর খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। শরীরটা বড্ড ক্লান্ত। হঠাৎ অনুভব করলাম কেউ একজন আমাকে ডাকছে। চোখ খুলে দেখলাম অবনী আমার পাশে বসে আমাকে ডাকছে। শরীরে জ্বর নিয়ে আমাকে ডাকছে কেন সেটা জানার জন্য বললাম, কি হয়েছে? শরীরে তো জ্বর নিয়ে আমাকে ডাকছিস কেন? একা একা ভালো লাগছে না, তোর সাথে গল্প করব তাই ডাকছি। তোর জ্বর কেমন? ওষুধ খেয়েছি তাই অনেকটা কম। ও, এখন বিশ্রাম কর। জ্বর ঠিক হওয়ার পর যত ইচ্ছে গল্প করিস, সমস্যা নেই। এখন আমার বিছানায় শুয়ে থাক, না হলে শরীর আরো খারাপ করবে। অবনী আমার খাটে শুয়ে পড়লো। শুয়ে থাকতে থাকতে হঠাৎ করে বলে উঠলো, ভাইয়া, তোর না গেলে হয় না? আমাদের সাথে এই বাড়িতে থেকে যা, দেখবি অনেক মজা হবে। থাকার ব্যবস্থা থাকলে কি সেই শহরে গিয়ে পড়ে আছি, কবে বাড়িতে ফিরে আসতাম, কিন্তু আসতে পারবো না। তোর ওখানে ভালো লাগে? না লাগলেও কিছু করার নেই, বাধ্য হয়ে থাকতে হয়। এবার এতদিন পর এসেছিস, কয়দিন থাকবি? 3-4 দিন থেকে চলে যাব। অবনী আর কিছু বলল না। জ্বরের মাথায় অনেকে উল্টাপাল্টা প্রশ্ন করেছে, যার উত্তরগুলো আমাকেও দিতে হচ্ছে। খেয়াল করলাম অবনী আমার বিছানাতেই ঘুমিয়ে পড়েছে। এখানে যদি ঘুমাতে দেই তাহলে অবনীর দেখাশোনা করতে সমস্যা হবে, তাই ওকে নিজের রুমে পাঠিয়ে দেওয়া ভালো হবে। অবনী, ওঠ, নিজের বিছানায় যা। না, আমি আজকে তোর সাথে ঘুমাবো। এই অবস্থায় আমার সাথে ঘুমালে অসুবিধা হতে পারে, তার চেয়ে ভালো হবে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে থাক, আম্মু খেয়াল রাখতে পারবে। আমি পায়ে হেঁটে যেতে পারবো না, তুই বরং আমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়, তাই হবে। বুদ্ধি খারাপ দেয়নি, অসুস্থ শরীরে ওর রুমে যাওয়া অনেকটা কষ্ট হয়ে যাবে, তার চেয়ে ভালো হবে অবনী আমার রুমে থাক, আমি ওর রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। এইসব ভাবছিলাম, এমন সময় আম্মুর ডাক, ডিনার করার জন্য ডাকছে। অবনীকে বললাম ডিনার করবি না? তখন অবনী বলল সে আগে খেয়ে নিয়েছে, এখন আর খাবে না। যেহেতু আগে খেয়ে নিয়েছে তাই কিছু বললাম না। নিজের মতো করে ডিনার করে নিয়ে অবনীর রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। এভাবে বাড়িতে বসে থাকতে থাকতে 3 দিন কেটে গেল। আর কয়েক ঘন্টা পর ঢাকায় ফিরে যাব। অবনী এবং আম্মু যেতে দিতে চাইছে না, কিন্তু আমার যেতেই হবে। তুই এখানে থেকে যা, এই শহরে কাজ খুঁজলে অভাব হবে নাকি? আম্মু, শুধু কাজ করলে তো হবে না, ভালো জায়গায় পড়াশোনা না করলে ভালো চাকরি পাওয়া যায় না। এই শহরে না হয় কাজ করলাম, কিন্তু পড়াশোনা কোথায় করব? সেটা জানি। আবার আসবি কবে?
আসবো খুব তাড়াতাড়ি, চিন্তা করো না। এরপর আসার সময় এই শহরে কোনো চাকরি নিয়ে ফিরবো। সেটাই করিস। আপনাদের বলে রাখি, অবনী এখন অনেকটা সুস্থ হয়ে গিয়েছে, শরীরে জ্বর নেই, তবে অনেকটা দুর্বল হয়ে গিয়েছে। বেলা 11:30টার দিকে বাস, এখন 10টা বাজে। 10:30টায় বাড়ি থেকে বের হব। বাস স্ট্যান্ড বাসার থেকে একটু দূরে, তাই আগেই বের হব। এখনও নাস্তা করা হয়নি, নাস্তা শেষ করে রওনা দেব। আম্মুকে বললাম নাস্তা দিতে, আম্মু নাস্তা দিল। নাস্তা শেষ করে সবার কাছ থেকে বিদায় নিয়ে বাস স্ট্যান্ডের দিকে রওনা দিলাম। বাড়ি থেকে বের হওয়ার সময় সবার মুখ ভার হয়েছিল, কিন্তু আমার কিছু করার নেই, বাস্তবতাকে মেনে নিতে হবে। এলাকায় আমার তেমন বন্ধু নেই যে তার সাথে আড্ডা দিয়ে সময় নষ্ট করব। যতদিন ছিলাম সারাক্ষণ বাড়ির ভেতরে শুয়েছিলাম, মাঝে মাঝে বাড়ির ছাদে উঠতাম। এই পর্যন্তই। সবাইকে বিদায় জানিয়ে বাস স্ট্যান্ডে এলাম। সবাইকে রেখে যেতে আমার অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু সেটা প্রকাশ করতে পারছি না। টিকিট কাউন্টার থেকে বাসের টিকিট কেটে নিয়ে উঠে পড়লাম। দীর্ঘ 4 ঘন্টা অতিবাহিত হওয়ার পর আবার ঢাকাতে ফিরে এলাম। আজকে রাস্তায় তেমন জ্যাম ছিল না, তাই সমস্যা হয়নি। হোস্টেলে ফিরে এসে ফ্রেশ হলাম, তারপর খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। আজকে আর কোনো টিউশনি করাতে যাইনি, কালকে থেকে সব শুরু করব। পরের দিন সকালে রেডি হয়ে ভার্সিটি গেলাম। দূরে একটা গাছের নিচে সাইদ একা একা বসেছিল, আমি ওর কাছে যাচ্ছিলাম। এমন সময় ইরার কয়েকটা বান্ধবী এসে বলল, এরা কোথায় গিয়েছে এই বিষয়ে তুমি জানো? আমি মাথা নেড়ে না জানালাম। ওর বান্ধবীগুলো একটা কথাও না বলে চলে গেল। ইরার কি হয়েছে সেটা আমার অজানা, এই বিষয়ে সাইদ বলতে পারবে। ওই তো গাছের নিচে সাইদ বসে আছে, ওর কাছে গেলে সব জানতে পারবো। তাই দেরি না করে ওর কাছে গেলাম। আমাকে দেখে সাইদ বলল, তো বন্ধুরা, এই গল্পের দ্বিতীয় পর্বটি চাইলে অবশ্যই কমেন্ট করেন, আমি খুব শীঘ্রই তা নিয়ে আসার চেষ্টা করব।